প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, প্রধান উপদেষ্টা বলেছেন সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। তৃতীয় দিনেই শেষের সামনে বাংলাদেশ কলম্বো টেস্ট। রাজনীতি ও গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনি, নরসিংদীতে খুনের পরিসংখ্যান। কালের কণ্ঠ, আশ্রয়ণ প্রকল্পে হরিলুট, সংস্কারের প্রতিশ্রুতি সবটুকু মিলছে না। শেখ হাসিনা জুট মিল প্রকল্পে ব্যাপক লুণ্ঠন। দৈনিক যুগান্তর, রেলের উন্নয়নে সাগর চুরি। ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে তৎপর যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বার্তা ধারণা বিএনপির। প্রধান উপদেষ্টা সিসি 112 বৈঠক। দৈনিক সমকাল, সরকার দেখছে সম্ভাবনা, দলগুলোর বিরোধিতা। এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান। সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে, সাভারে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত, মৃত্যুর হার বেশি, মশার বংশবিস্তারও ব্যাপক। ইরানে গুপ্তচর সন্দেহে ধরপাকড় হুমকিতে সাংবাদিকরাও। বাংলাদেশ প্রতিদিন, আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা। রণধীর জয়সওয়াল, বাংলাদেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত ভারত। মানব জমিনের শিরোনাম, গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করার সমাধান নয়, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। এ কেমন মানবিকতা? দেশজুড়ে তীব্র সমালোচনা, আনিশাকে উদ্বিগ্ন না হতে বার্তা। খবরের কাগজ, শক্তিশালী বিরোধী দল হবে কিভাবে? দৈনিক জনকণ্ঠ, বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা, সব দল নির্বাচনমুখী। আমার দেশ, সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম। গঙ্গা চুক্তি সংশোধনের উদ্যোগ ভারতের। দেশ রূপান্তর, চালের বাজারে পুরনো ভূত, কৌশলের গ্যারাকলে নির্বাচন। কালবেলার শিরোনাম, বৃহত্তর জোট গঠনের পথে ইসলামী দলগুলো। শুভ জন্মদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আলোকিত বাংলাদেশ, বসতে মরিয়া যুক্তরাষ্ট্র, সায় দিচ্ছে না ইরান। বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী ভারত। ইনকেলাব, নির্বাচনমুখী রাজনীতি, সামাজিক ব্যবসার মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। দৈনিক করতোয়া, বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইবে ইউক্রেন। আপনি শিরোনাম শুনলেন। অনুষ্ঠানটা শুরু করতে চাই একটি জন্মদিনের খবর দিয়ে, মানে একাধিক জন্মদিন আছে আজকে আমাদের প্রিয় মানুষদের। আপনাকে যদি অনেক পত্রিকায় নেই, আজকে কালবেলা শিরোনাম হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার জন্মদিন। আজ শুভ জন্মদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন আজ শনিবার। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই নোবেল বিজয়ী মানুষ। তার সম্পর্কে তো মানে বিশেষণ দিতে গেলে অনেক 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 বিশেষণ দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মানেই বাংলাদেশ। অভিনন্দন জানাই, জন্মদিনের শুভ জন্মদিন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি একটা জিনিস খেয়াল করুন যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও কিন্তু সংবাদপত্রগুলিতে কিন্তু সেরকম খবরটা নেই বলতে, মানে যেটা হয় সাধারণত আমরা বাংলাদেশে এটা একটা অপ্রচলিত জিনিস এবং এই সংযম এবং যে এটার একটা অস্বাভাবিক একটা জিনিস, ভালো জিনিস, ইতিবাচক জিনিস যে জোর করে চাপিয়ে দেওয়া হয় নাই, সাপ্লিমেন্ট বের করা হয় নাই, খবর ছাপতে বাধ্য করা হয় নাই কিংবা অনুরোধ করা হয় নাই। এটা একটা বিরাট ঘটনা বাংলাদেশে, মানে যে কালচার, রাজনৈতিক কালচার, সেটার সঙ্গে এটা যায় না। ফলে আমরা এটার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত পাই যে আমরা যেন নিজেদের আত্মসংযম এটা প্রদর্শন করি, এটার প্রতিফলনটা আমাদের রাজনীতিতেও যেন ঘটে। তাহলে কিন্তু আমরা একটা হয়তো সত্যিকার সুস্থ সমাজ গঠনের দিকে এগিয়ে যেতে পারি। খালামণি, মানে এই যে শব্দটি যদি উচ্চারণ করি তাহলে একটা মুখ ভেসে ওঠে, ফেরদৌসী রহমান, সেই গান শেখার আসর। এবং
চ্যানেল আইতে আজকে তার জন্মদিন চ্যানেল আইতে তারকা কথন অনুষ্ঠানে তার এই জন্মদিনের অনুষ্ঠান প্রচার করা হবে। এখানে এসো গান শিখির যে তারকারা ছোট ছোট ছিল তারাও এক গান গেয়েছে এখানে, তারা এখন খ্যাতির মধ্যে। মানে সবকিছু মিলিয়ে এই যে একজন মানুষ সঙ্গীতের জন্য এত নিবেদিত প্রাণ জীবনটা দিয়ে দিল, তাদের পরিবারই আসলে আব্বাস উদ্দিনের মতো সেই লিজেন্ডারি সেই গায়ক কবি নজরুলের সঙ্গে যার রাজ্যটক একটা হয়েছিল, তারপরে তার দুই পুত্র প্রধান বিচারপতি মোস্তফা কামাল, আরেক পুত্র মুস্তাফা জামান আব্বাসী কিছুদিন আগে উনি মারা গেলেন, ইন্তেকাল করেছেন। তো এই পরিবারটাই বাংলাদেশের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করার জন্য অসামান্য অবদান রেখেছে। এবং মুস্তাফা কামাল সাহেবের কন্যা নাশিদ কামাল সঙ্গীত শিল্পী, নাশিদ কামালের কন্যাও বিখ্যাত শিল্পী আরমিন মুসা, আপনি জানেন। ফলে আমাদের কিন্তু জাতীয়ভাবে এটা উদযাপন করা উচিত আমি বলে মনে করি। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা হয় কি, সব কিন্তু শেষ পর্যন্ত পরিবার কেন্দ্রিক হয়ে যায়। পরিবারে যদি যোগ্য লোকেরা থাকে তাহলে স্মরণ করে, আমরা জাতীয়ভাবে স্মরণ করি না, সেই গুণীজনকে সম্মানটা দিই না। আমরা যেন সেই সংস্কৃতিটা আমাদের মধ্যে গড়ে ওঠে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল বলেছেন সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, এবং তিনি এটা সোশ্যাল বিজনেস ডেতে এই কথাটি বলেছেন। এটা আসলে তো একটা মানবিক পৃথিবী গড়ে তোলার একটা, উনি বিশ্ব নেতা আসলে। অবশ্যই ক্ষুদ্র ঋণ প্রকল্প আপনি জানেন বিশ্বের বহু দেশে এটা অনুসৃত হচ্ছে, এটা বাংলাদেশের এই মডেল এত মানে প্রশংসিত হয়েছে বিশ্বে। তো এই সামাজিক ব্যবসা একটা নতুন কনসেপ্ট, এটাও আশা করা যায় যে নতুন পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবে, এবং সেখানে বাংলাদেশ একটা পাইওনিয়ার একটা ভূমিকা সেখানে পালন করবে, এবং আমাদের সেই সম্মানটা বহির্বিশ্বে আমাদের মর্যাদা অনেক উন্নত পর্যায়ে যাবে আশা করি। আমরা সেই ইতিবাচক প্রত্যাশাটাই আমরা এখন ব্যক্ত করতে চাই। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন আপনাদের পত্রিকায় প্রকাশিত হয়েছে, সরকারের প্রতিশ্রুতির সবটুকু মিলছে না, গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ সমাধান নয়, সংস্কার প্রশ্নে বাধা প্রতিশোধ পরায়ণতা। কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা তো একটা ক্রিটিক্যাল আলোচনাই ইকোনমিস্ট করেছে। তো এখানে ভালো মন্দ দিকগুলি তারা তুলে ধরেছে। সেটা তো ঠিক একটা অস্থিরতার পর্যায়ে আমরা পার হচ্ছি আসলে। যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, দল তো আর নিষিদ্ধ করা হয় নাই, তো তাদের বিচার চলছে, সেই জিনিসটাকেও তো বুঝতে হবে, বাংলাদেশের বাস্তবতায়ও দেখতে হবে, জনদাবির প্রতিফলনটা তো করতে হবে। আপনি জানেন যে প্রথম বার্ষিকী জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান হয়েছিল, যেটার মাধ্যমে 16-17 বছরের স্বৈরাচারের কবল থেকে জাতি মুক্তি পেয়েছিল, সেটা প্রথম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু। এবং দেশও একটা নির্বাচনের মানে আসন্ন নির্বাচনের একটা তোড়জোড় কিংবা তৎপরতা বলেন, একটা নতুন একটা পদক্ষেপের মধ্যে দিয়ে বাকবদল একটা ঘটতে যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে বলেন, বাংলাদেশের ইকোনমির ক্ষেত্রে বলেন। আপনি জানেন যে রিজার্ভের মধ্যে 30 বিলিয়ন ছাড়িয়েছে, কিন্তু কর্মসংস্থানটা সেভাবে হচ্ছে না, ব্যবসায় বিনিয়োগ হচ্ছে না, ব্যবসায়ীরা নিরাপত্তা বোধ করছেন না, এই অস্থিরতাগুলি আছে, পুলিশের সেই শৃঙ্খলাটা পুরোপুরি এখনো ফিরে আসেনি। সেসব কথাইগুলি কিন্তু এই ইকোনমিস্টের প্রতিবেদনে এসছে। তো তার মধ্যে আমরা আশাবাদী হতে চাই, আমরা সামনে এগিয়ে যেতে চাই। মানে ভুলভ্রান্তি হয়তো অনেক উন্নতা আছে, ঘাটতি আছে, সেগুলি তো রাতারাতি সমাধান হওয়া সম্ভব না, এরকম আশা করাও ঠিক না। তো যদ্দূর পারা যায় সবাই মিলে চেষ্টা করতে হবে। এটা তো 25 জন উপদেষ্টার দায়িত্ব না শুধু, এবং একজন প্রধান উপদেষ্টার কাছে এমন কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাই। ফলে আমাদের সবাইকে কিন্তু যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করতে হবে, ভূমিকাটা পালন করতে হবে। সংস্কারের জন্য যেই মাইন্ডসেটটা দরকার সেটা ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত, শুধু কিন্তু গোষ্ঠীগতভাবে দলগতভাবে রাজনৈতিকভাবে কিন্তু এটা চেঞ্জ করা সম্ভব না। তো পরিবর্তনের ধারায় আমরা আছি, অনেক ভুলভ্রান্তি আছে, অনেক ঘাটতিও আছে, ভুল ত্রুটিও আছে, কোনো ক্ষেত্রে অন্যায়ও আছে, বৈষম্য আছে। এবং আপনি জানেন যে একটা মবক্রেসি যেই রাজত্ব চালু হয়েছে সেইটা ভয়ঙ্কর, এটা সমাজ দেহের একটা ক্যান্সারের মতো। কোনো সভ্য মানুষ, কোনো বিবেকবান মানুষ এইটা সাপোর্ট করতে পারে না। কেউ অপরাধ করে থাকলে তার বিচার হবে, আইন সেটা নিয়ে এরকম উন্মত্ততা হবে কেন, এরকম পাশবিক নৃশংসতা কেন হবে, এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। যার যেই অপরাধ আছে সেটা সেই রকম ন্যায্য বিচার হোক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানদণ্ডে বিচার হোক, তারপরে তার শাস্তি বিধান হোক, এবং সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হোক, তাই না? সেটাই আমরা চাইব। কিন্তু মানুষ এটা উন্মত্ত হয়ে একটা বিচার করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, আইন হাতে তুলে নেবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, সমর্থনযোগ্য না।
নতুন বাংলাদেশের কথা উঠছে, মানে আপনি দেখেন বলতে বলতে 1 বছর হয়ে গেল গণ অভ্যুত্থানের, হয়ে যাচ্ছে, নতুন বাংলাদেশ প্রসঙ্গ উঠছে এবং এটা নিয়ে আবার মতানৈক্য শুরু হয়েছে। এটা কি বলবেন আপনি? এটাকে তো আসলে 71-কে ভুলে যাওয়া? না, এটা তো ঠিক না। এটা 71-এর বিকল্প তো হতে পারে না। 71 তো 71ই, তাই না? দুইটা ভিন্ন জিনিস, ভিন্ন পরিপ্রেক্ষিত, ভিন্ন চাহিদা, ভিন্ন মানে প্রয়োজনীয়তা। ওটা তো একটা সিঁড়ি, ওই সিঁড়ি না হলে তো আপনি উপরে উঠতে পারছেন না। না। সেটা বেসিক জিনিস। তার আগেও বেসিক জিনিস হলো 72, 52 ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, একটা ধারাবাহিকতার ফল কিন্তু হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। সুতরাং এটাকে বিচ্ছিন্নভাবে আলাদা করে দেখাটা ভুল হবে। সেটার সেই সূত্র ধরে, সেই ধারাবাহিকতার সূত্র ধরেই, পরম্পরা ধরেই কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। সেগুলি স্বীকার করতে হবে। সেখানেও ভুলভ্রান্তি থাকলে সেটার থেকে শিক্ষা নিতে হবে। এখনও আমরা অনেক ভুলভ্রান্তি করছি, সেগুলিরও কিন্তু বোঝা দরকার। আমাদের পরিপক্কতা দরকার, বিচক্ষণতা দরকার, সংযম দরকার, পরমত সহিষ্ণুতা দরকার। ডেঙ্গু এবং অন্যান্য রোগ আস্তে আস্তে আজকের পত্রপত্রিকার শিরোনাম, করোনা তো চোখ রাঙাচ্ছেই, গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি, মশার বিস্তার ব্যাপক, চিকুনগুনিয়া এবং ঢাকার 2 সিটি কর্পোরেশনে 154 কোটি টাকা খরচ করা হয়েছে শুধু মশা মারার জন্য। সেগুলি তো অবৈজ্ঞানিক এবং মানে কি বলবো, বাস্তবোচিত না। যেটা আসলে প্রয়োজন সেটাই আমরা করছি না, এবং এই প্রশাসক দিয়েও চলছে। এগুলি সব কিছুর মূলে কিন্তু একটা স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, এবং দেশপ্রেমিক অঙ্গীকারবদ্ধ একটা প্রশাসন আমাদের দরকার, রাজনীতিটা দরকার। সেটা না হলে কিন্তু এরকম জোড়াতালি দিয়ে অর্থের অপচয় হবে, দুর্নীতি হবে, সেটাই হচ্ছে। কিন্তু শেষে দক্ষিণ সিটি কর্পোরেশনের কি দাঁড়ালো? শেষ পর্যন্ত এটা নিয়েও একটা জগা খিচুড়ি হলো, এবং এটার ভবিষ্যতে এটার বিচার হতে হবে। দুই দিক থেকেই ভুলভ্রান্তি ছিল, মানে গোয়ার্তুমি ছিল, মানে একগুয়েমি ছিল। সেটার ফলে এই অচলাবস্থাটা তৈরি হয়েছে। ফলে কি হয়েছে? সাধারণ মানুষের দুর্ভোগান্তি হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু মানুষই সাফার করে, সাধারণ মানুষই সাফার করে। গোষ্ঠীগত দ্বন্দ্ব বলেন, কিংবা এরকম রাজনৈতিক এই স্বার্থ হাসিলের যেই লড়াই, সেটার জন্যে মানুষকে খেসারত দিতে হয়, মূল্য দিতে হয়। এবং আপনি গোষ্ঠীগত দ্বন্দ্বের কথা বললেন, প্রথম আলোতে শিরোনাম হয়েছে, এটা শুধু নরসিংদীর খুনের ঘটনার কথা বলা হচ্ছে, রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে খুনোখুনি, 20 বছরে মোট খুন হয়েছে 1509 জন। এটা বিস্ময়কর একটা অঙ্ক, এবং এটা থেকে আমরা কিন্তু আদিম সমাজেই ফিরে যাচ্ছি মনে হচ্ছে। এবং ক্ষমতা, তারপর দখলদারিত্ব, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, এগুলি একটা ভীষণ একটা বিকৃত সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এগুলির তো সংশোধনটা প্রয়োজন। এখানে কিন্তু গভর্নমেন্টও কিছু করতে পারবে না, পুলিশও কিছু করতে পারবে না। আমরা ব্যক্তি পর্যায়ে যদি না বদলাই, আমাদের মধ্যে শিশুদের মধ্য থেকে যদি নৈতিক শিক্ষাটা আমরা সেইভাবে দিতে না পারি, তাহলে কিন্তু এই অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য এগুলি হতেই থাকবে। আমরা সেই অন্ধকারের দিকেই যাব। সেটা কিন্তু আমরা উই কান্ট অ্যাফোর্ড দ্যাট। আমাদের তো একটা সভ্য দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে। আর কতকাল, তাই না? আর কত, একটা দেশ স্বাধীন হয়ে গেছে, 55 বছর প্রায় হয়ে গেল, কিন্তু এখনো কেন আমরা সেই আদিম পর্যায়ে থাকব? এখন যে আলোচনাটি করতে চাই আপনাকে, আমরা কখনো কখনো মনে হয় যে একেবারে তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। আপনি আনিসা মেয়েটির কথা একটু ভাবেন, এইচএসসি পরীক্ষার্থী, ওর মা অসুস্থ, ও মাকে হসপিটালে নিয়ে যাবে না পরীক্ষা কেন্দ্রে যাবে। মাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার পরীক্ষা কেন্দ্রে যেতে 1.5 ঘন্টা দেরি হলো। তো সেই সময়ে তাকে নিয়ে তাকে পরীক্ষা দেওয়ানো বা তার একা পরীক্ষা দেওয়া, এই মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি করা উচিত ছিল। এখন নানা ধরনের আলোচনা হচ্ছে, এবং যেটা হচ্ছে যে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে, মাননীয় শিক্ষা উপদেষ্টা বলছেন। কিন্তু এই যে আমরা ভুল ভ্রান্তিগুলো করি, মানবিক ব্যাপারটা চিন্তা করি না কেন? আইন তো আসলে যেই বিধিবিধান বলেন, নিয়ম কানুন বলেন, সেগুলো তো মানুষের জন্য। হ্যাঁ, এটাই তো বদলাই। হ্যাঁ, অবশ্যই বদলাবো না কেন? এটা একটা তো অ্যাক্সিডেন্টাল জিনিস। এটার মধ্যে তো এখানে আইন প্রয়োগ করে তো তাহলে সেই আইনের তো কোনো অর্থ হয় না। যেটা মানুষের কাজে না লাগে, সেই আইন তো ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, তাই না? এটা একটা মানবিক বিষয়। আমরা কেন মানবিক হব না? এটার জন্য কেন শিক্ষা উপদেষ্টাকে নাক গলাতে হবে? সেটা তো মানে তৃণমূল পর্যায়ে সমাধান করা যেত, তাই না? ওই সময় সমাধান করা যেত। সেখানে আমি বলছি মাইন্ডসেটটার ব্যাপার। এবং ব্যক্তি পর্যায়ে বলেন, মানে তৃণমূল পর্যায়ে বলেন, সবাই যদি আমরা বদলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এখন তো গভর্নমেন্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। সব জায়গায় তো গভর্নমেন্টের হস্তক্ষেপ করা সম্ভব না। 18 কোটি মানুষের দেশ এটা একটা, তাই না? কত জায়গায় কত সমস্যা আছে, এগুলি তো গভর্নমেন্টের অ্যাড্রেস করার কথা না। এগুলি কিন্তু
এই শিক্ষা প্রতিষ্ঠানটাই করতে পারতো, বোর্ড কর্তৃপক্ষ করতে পারতো, কলেজ কর্তৃপক্ষ করতে পারতো, চাইলেই পারতো। এটা এমন কোনো বড় কিছু না যে এটার জন্য একটা বিশ্বব্যাপী একটা কিছু আলোড়ন তুলতে হবে। হ্যাঁ, সেটাই। এটা কিন্তু ছোট জিনিস, এটা খুবই দুঃখজনক এবং একটা অমানবিক। এটার এরকম আইন থাকা উচিত না। মানে এরকম যদি জেনুইন হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করে মেয়েটাকে তো সেইভাবে সান্ত্বনা দেওয়া উচিত। এবং তারপর তার মনস্তত্ত্বের ব্যাপারটা চিন্তা করেন যে সে পরীক্ষা দিতে পারছে না, মা অসুস্থ, সামনের পরীক্ষাগুলো কিরকম হবে। এই যে ট্রমা, এটা ভয়ঙ্কর একটা ট্রমা, এটা কিন্তু অকল্পনীয়। এই ওর মনে গেঁথে থাকবে সারা জীবন, এটাকে সে মানে এই ক্ষত বয়ে বেড়াবে। সেটা খুবই দুঃখজনক। আমরা যদি একটু মানবিক হতাম, সেই কর্তৃপক্ষ কিন্তু তখনও ব্যবস্থা করতে পারতো যে এটা ঠিক আছে, আমরা এটা দেখবো, তুমি চিন্তা করো, থাকো, হ্যাঁ তুমি অপেক্ষা করো, কয়েকদিন অপেক্ষা করো, আমরা এটার ব্যবস্থা করছি। খুবই এটা সম্ভব ছিল, এমন কঠিন কিছু ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম শুধুই সিদ্ধান্তের ব্যাপার। কখনো কখনো আমরা এত অমানবিক হই যাতে কারো কারো জীবন নষ্ট হয়। এটা হওয়া উচিত নয়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই।